মিডিয়া কে বলেছে বলেছে সব শেষে কালের কোন মির্জা ফখরুলের কাছে আমি জানতে চাই সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে, কারা তুলে দিয়েছে। বেনজিরকে ঘিরে নানা নাটকীয় ঘটনা ঘটছে। সর্বশেষ একটি খবর পাওয়া গেছে, সেটি খুবই অবাক করার মতন বিষয়। তারা জানান গণমাধ্যমে বেনজির আহমেদের বিরুদ্ধে সম্পত্তির দখলের বিষয়ে কথা বলায় পুলিশ তাদের লাঠিপেটা করে। দেখতে গিয়ে দেখতে পাচ্ছি আমরা যে সরকারের চোখের সামনে সে দেশ ছেড়ে চলে যেতে সফল হচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিল না, ফাইন্যান্স ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ইউনিট কোনো ব্যবস্থা নিল না। 1 মাস পর সে দেশ থেকে চলেও যেতে পারলো। আপনাদেরকে কিভাবে আর কে আপনাদেরকে বলবে যে ভাই উমুকে আপনার দুর্নীতি করতেছে, আপনার সরকারের অধীনে চাকরি করে দুর্নীতি করতেছে, আপনি ব্যবস্থা নেন? আর কিভাবে বলবে? আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনাদের মাঝে আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা আপনারা ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখেছেন সেগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরোপুরি দেখুন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। কোনোদিন বেনজির দুর্নীতি করে এটা বলতে পেরেছেন? বলেছেন? মিডিয়া কে বলেছে বলেছে সব শেষে কালের কণ্ঠ। দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে, তদন্ত, মামলা, গ্রেপ্তার সবকিছু একটা প্রক্রিয়ার মধ্যে আছে। এটা একটা প্রক্রিয়া। এখন সরকার দুর্নীতি দমন কমিশনকে এড়িয়ে আগ বাড়িয়ে, যেখানে দুর্নীতি দমন কমিশন অ্যাকশনে আছে, কেন কোনো ব্যবস্থা নেবে? দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে দুর্নীতি বিরোধী যত মামলা হয়েছে 111 থেকে দেখেছি। এই মামলা যখন হয় তখন এই দুর্নীতি বিরোধী মামলার পর তদন্ত করে মামলা হয়, তারপরে একটা স্টেপ আসে, তাকে জেলে পাঠানো হবে। এখন জেলে পাঠালে মামলা চলতে থাকে, মামলার রায়ে সে যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয় অবশ্যই তাকে আমি দুর্নীতিবাজ বলব। এখানে কথা একটা, সেটা হচ্ছে যে এই দেশে 75 পরবর্তীকালে কোনো শাসক, কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সৎসাহস দেখাতে পারেনি। শেখ হাসিনা সরকার সেটা দেখিয়েছে। আমার দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি? সরকার কি চায়? সরকারের সৎসাহস আছে কিনা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? আপনি বিএনপি আমলে আজকে বড় বড় কথা বলেন ফখরুল সাহেবরা, বিএনপি আমলে কি একটা দুর্নীতির কেস তারা নিজেদের দলের লোকলে ধরেছেন, কারো বিচার করেছেন, কেউ শাস্তি পেয়েছেন? সেটা হলো বড় কথা। ব্যক্তি দুর্নীতি করতে পারে, দুর্নীতি করার পর সেই দুর্নীতির ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি সেটা দেখতে হবে। সরকার বিচার করতে চায় কিনা, দুর্নীতির বিরুদ্ধে সরকারের টলারেন্সের মাত্রাটা কি? ফখরুলের অভিযোগ তো এখন তার তো সব ব্যর্থতার দগদগে খত তার চারপাশে। তার এখন অভিযোগ সে তো একটা ব্যর্থ নেতা। সে নির্বাচন 15 বছর ধরে আন্দোলন করলো, নির্বাচনেও ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। নিজের দলের লোক পার্লামেন্টে পাঠায় আর নিজে পার্লামেন্টে অংশগ্রহণ থেকে বিরত থাকে। এই দ্বিচারিতা হলো তার গণতন্ত্র। সে কি বললো না বললো সেটা বাস্তবতার সরকার তুলে দিয়েছে। মির্জা ফখরুলের কাছে আমি জানতে চাই সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে, কারা তুলে দিয়েছে, কোন অথরিটি তাকে তুলে দিয়েছে বলুন? অন্ধকারে ঢিল ছুড়লে হবে না। কোনোদিন বেনজির দুর্নীতি করে এটা বলতে পেরেছেন? বলেছেন? মিডিয়া কে বলেছে বলেছে সব শেষে কালের কণ্ঠ। আপনারা কেউ বলুন, একটা পত্রিকা বলেছে কালের কণ্ঠ। তারপর তো এটা নিয়ে যখন একটা অভিযোগ উঠছে, আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি এটা বলতে পারতেন যে এই দুর্নীতি করছে অমুক, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেননি। এখন সরকারের ঘাড়ে দৌড় চাপাচ্ছেন। আপনি কি করে বলেন যে সরকার জেনেও এটা গোপন করেছে? হাউ ক্যান ইউ কনক্লুড লাইক দিস? যে আপনি পারেন না বলতে। আমি একটা কথাই বলেছি, সরকার এখানে দুর্নীতি কারো অভিযোগ প্রমাণিত হওয়ার পর কাউকে ইম্পিউনিটি দিয়েছে কিনা সেটা হলো বড় কথা।
বেনজিরকে ঘিরে নানা নাটকীয় ঘটনা ঘটছে। সর্বশেষ একটি খবর পাওয়া গেছে, সেটি খুবই অবাক করার মতন বিষয়। যেখানে বেনজিরের কোনো ক্ষমতা থাকার কথা না, সেখানে দেখা যাচ্ছে উল্টো একটি আচরণ পুলিশের পক্ষ থেকে। খবরের শিরোনাম হচ্ছে বেনজিরের রিসোর্টের সামনে পুলিশের বিরুদ্ধে স্থানীয়দের লাঠি পেটার অভিযোগ। এই খবরে বলা হচ্ছে গোপালগঞ্জ সদর এলাকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের সামনে স্থানীয়দের উপর পুলিশের হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় পরপর এই ঘটনায় 4 জন যুবক আহত হয়েছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তারা জানান, গণমাধ্যমে বেনজির আহমেদের বিরুদ্ধে সম্পত্তির দখলের বিষয়ে কথা বলায় পুলিশ তাদের লাঠিপেটা করে। এদিকে পুলিশ বলছে, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের সামনে দোকানে স্থানীয় কিছু লোক ভয়ভীতি দেখাচ্ছে, ওই এলাকায় জুয়া খেলছে এবং হইচই করছে। এতে ওই পার্কের দায়িত্বে থাকা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন খবর পেয়ে সন্ধ্যার পর গোপালগঞ্জের বোলতলি ফাঁড়ির পুলিশ সদস্যরা সেখানে যান। জুয়ার আড্ডায় থাকা মানুষজনকে সরাতে দৌড়ানি দেওয়া হয়। এই সময় একজন পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ওই এলাকায় পুলিশ লাঠিপেটা করেছে এমন কোনো ঘটনা তাকে কেউ জানায়নি। প্রত্যক্ষদর্শী কয়েকজনের বরাত দিয়ে বলা হয়, পুলিশের লাঠির আঘাতে 4 জন আহত হয়েছেন। তারা হলেন ইকো পার্ক সংলগ্ন শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের বিনোদ বিহারী ছেলে বিপ্লব বল, সন্তোষ বলের ছেলে সঞ্জয় বল, সাগর বল ও ওই এলাকার রনি নামে আরেকটি যুবক। সঞ্জয় বল জানান, গত 2 বছরে বেনজির আহমেদ আমাদের গ্রামের অসহায় লোকের জমি দখল করে নিয়েছে। এই নিয়ে আমরা ভয়ে মুখ খুলতে পারিনি। দুদক অনুসন্ধানে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর গত 2-3 দিন ধরে আমরা গণমাধ্যমে কথা বলি। এই কারণে আজ সন্ধ্যার পর পুলিশ এসে আমাদের লাঠিপেটা শুরু করে। আমাদের মোবাইল ফোন ভেঙে ফেলেছে। আমাদের কি দোষ ছিল পুলিশ এসে আমাদের বেধড়ক লাঠিপেটা করবে? গোপালগঞ্জ বোলতলি ফাঁড়ি পুলিশ জানায়, সন্ধ্যার পর সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কর্মচারীরা মুঠোফোনে জানান, পার্কের সামনে স্থানীয় লোকজন জড়ো হয়েছে, দারোয়ানকে ভয়ভীতি দেখাচ্ছে। খবর পেয়ে সেখানে কয়েকজন পুলিশ সদস্য পাঠানো হয়। যাই হোক, এখানে বোঝা যাচ্ছে না যে আসলে বেনজির আহমেদের ক্ষমতা কি আসলে শেষ হলো নাকি উপরে লোক দেখানো মানে ক্ষমতা শেষের কথা বলা হচ্ছে। তৎকালীন বিরোধী দলের সংসদ সদস্যের ওপর পুলিশের হামলা। সেই হামলার দৃশ্য মনে পড়লে এখনো আটকে ওঠেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। পার্লামেন্টের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি আমরা যেতে চাচ্ছি। যদি আমার অপরাধ হয়, আমার সহকর্মীদের কোনো অপরাধ থাকে, গ্রেপ্তার করে নিয়ে যাবে, মামলা দিবে, পরে গ্রেপ্তার করবে বা আগে গ্রেপ্তার করবে, এটা তাদের দায়িত্ব, তারা পালন করতে আসে। কিন্তু দায়িত্ব পালন করা অর্থ এই নয় একজন দলীয় কর্মীর মতো একজন নির্বাচিত এমপি বা নির্বাচিত এমপিদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, যেভাবে লাঠিপিটা করেছে, এটা তো অমানসিক। এটা আমি মনে করবো উচ্চ বিলাসী কিছু পুলিশ সেটা করেছে। এবার বিএনপি শাসনামলে আওয়ামী লীগ নেতাদের উপর পুলিশি হামলার ভিডিও দেখানো হয় তাকে। আমি মনে করি এটা কারো পক্ষেই গ্রহণ করা উচিত না। এই ছবি আপনি দেখাচ্ছেন, আমার ছবিও দেখিয়েছেন, আমি এই নিরপেক্ষভাবে বলতেছি এটা কারো পক্ষে করণীয় উচিত না। এটা করার একমাত্র কারণ যারা পুলিশকে ব্যবহার করে, যারা প্রজাতন্ত্রের লোককে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তার বড় উদাহরণ হলো আওয়ামী লীগ, নট আমরা। এবার আমরা এই ভিডিওগুলো একজন আওয়ামী লীগ নেতাকে দেখাতে চাই। সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে। নৌকার টিকিটে 2 বার সংসদ সদস্য হয়েছেন। বিরোধী দলে থাকাকালীন পুলিশি নির্যাতনের শিকার হন সোহেল তাজ। পরে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আপনাদের উপর হামলার ভিডিওগুলো দেখানো হলো, এ বিষয়ে আপনার বক্তব্য কি? বিষয়টা হয়েছে, এখানে আমাদের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা সেই ব্রিটিশ আমল থেকে রাখা হয়েছে এবং ব্রিটিশরা এখানে আমাদের উপরে শাসন কায়েম করার জন্যই পুলিশকে সাজিয়েছিল তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে, এবং পরবর্তীতে পাকিস্তানিরাও একইভাবে ব্যবহার করেছে এবং ওইটারই ধারাবাহিকতায় আজকে এই ফুটেজগুলো দেখলাম। তো পুলিশকে রাজনীতিকরণ এবং দলীয়করণের মাধ্যমে হাতিয়াল বা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটা তো অত্যন্ত দুঃখজনক এবং এটা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না এরকম। এবার আপনাকে আমরা একটু জয়নাল আবেদিন ফারুকের ফুটেজ দেখাতে চাই। এটা খুবই লজ্জাজনক এবং আমি আগেও যেটা বলেছি, এটা অনাকাঙ্ক্ষিত এবং এরকম একটি গণতান্ত্রিক দেশে হওয়ার কথা না। কিন্তু আবারও বলছি, এই কালচারটা কিন্তু আজকে হয়নি। এই বিগত বিএনপি জামাত জোট সরকারের সময় 2001 সাল থেকে 2006 সাল আমরা কিন্তু এরকমই ঘটনা বারবার দেখেছি। দুই দলের দুই নেতার কথা আমরা শুনলাম, এবার শুনতে চাই একজন বিশেষজ্ঞের কথা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ উমর ফারুক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সের বিভাগীয় চেয়ারম্যান। পুলিশ নিয়ে অসংখ্য গবেষণার নেতৃত্ব দিয়েছেন এই বিশেষজ্ঞ। এই ভিডিওগুলি যখন আমরা দেখি যে জনগণ হিসাবে, যে নাগরিক হিসাবে, তখন জনমনে একটা পুলিশের প্রতি মানুষের যে আস্থার যে জায়গাটা, এখানে একটা ব্যাপক সংকট তৈরি হয়। এই ক্ষেত্রে আমাদের যে কলোনিয়াল যে ইরাটা ছিল পুলিশের, সেই জায়গাতেই আমরা এখনও কিন্তু রয়ে গেছি। এর পরবর্তীতে আমাদের রিফর্ম ইরা এসেছে। 1861 সালের যে পিআরবি যেটা হয়েছে, এটা যথেষ্ট পরিমাণ রিফর্ম করতে হবে। প্রায় 2000 কোটি টাকা খরচের ফলাফল আমার হাতে থাকা আইনের এই 50 পৃষ্ঠার খসড়া কপি। এটি করা হয়েছিল 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। পুলিশকে যাতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য এই খসড়া কপিটি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ সংস্কার কর্মসূচি আর আলোর মুখ দেখেনি। কেন দেখেনি, কি কারণে দেখেনি, সেই গল্পই শোনাবো আজ। প্রকল্পটি বাস্তবায়নে 3 জন প্রকল্প পরিচালক কাজ করেছেন। সবচেয়ে বেশি সময় অর্থাৎ 2007 সাল থেকে 2010 সাল পর্যন্ত 3 বছর দায়িত্ব পালন করেন সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরা। তার কাছে প্রশ্ন ছিল, পুলিশ সংস্কার কর্মসূচির মূল উদ্দেশ্য কি ছিল? পিআরপিটা করা হয়েছিল যে পুলিশের একটা আমূল সংস্কারের জন্য, আইনগতভাবে, অবকাঠামোগতভাবে পুলিশকে একটা আধুনিক পুলিশ এবং একটা মানে বর্তমান সমাজের উপযোগী একটা পুলিশ বাহিনী গঠনের জন্য এটা করা হয়েছিল। 1861 সনের 5 নম্বর আইন, এই জন্য 5 আইন বলতে, তখন 5 আইন বলতে মানে পুলিশের আইন। এই 5 আইনটা আসলে অনেক পুরনো। এটা আমরা ফিল করলাম যে এটা আধুনিক পুলিশের জন্য উপযোগী নয়। পুলিশের দৈনন্দিন কাজকর্মে, বিশেষত তদন্তে, নিয়োগে, পদোন্নতিতে, বদলিতে কোনো ধরনের হস্তক্ষেপ এটা বেআইনি করা হয়েছে। আমরা বলেছি এটা ফৌজদারি অপরাধের মতো কোনো কগনিজেবল অফেন্স হিসেবে, এটাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে ট্রিট করা হবে কেউ যদি পুলিশের এই সমস্ত কার্যক্রমে যদি হস্তক্ষেপ করে। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিওগুলো। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।